পূর্ব বর্ধমান জেলার উত্তর ও উত্তর পূর্ব ভাগীরথী নদীর তীরে মন্দির নগরী কালনা অবস্থিত। সমগ্র কালনা জুড়ে আছে অসংখ্য মন্দির, যার মধ্যে প্রধান আকর্ষণ আজকের এই পুরো ভিডিও জুড়ে দেখব আর তোমাদেরকে দেখাবো এই 108টি শিব মন্দির ও তার পাশে অবস্থিত কালনা রাজবাড়ির মন্দিরগুলি। আর তোমাদেরকে জানাবো এই মন্দিরগুলি কখন খোলা থাকে আর তোমরা কিভাবে আসবে এই মন্দিরে। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে সময় সকাল 8টা। অনেকদিন পরে চলে এসেছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। এখন আছি আমি কালনা ঘাটে, আর আজকে যাব এই কালনা ঘাট পেরিয়ে ওপারে, আর ওপারে গিয়ে কালনার যে 108টি শিব মন্দির আছে সেটা দর্শন করব। আর শিব মন্দিরের পাশেই আছে রাজবাড়ি, রাজবাড়ির ভেতরে যে সমস্ত মন্দিরগুলো আছে সেই সমস্ত মন্দিরও দর্শন করব আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো। তাহলে চলো ঘাট পেরিয়ে ওপারে যাই। ওপারে গিয়ে টোটোতে করে যেতে হবে ওই শিব মন্দিরে। শিব মন্দিরে গিয়ে সমস্ত কিছু ডিটেলস তোমার সাথে শেয়ার করব। চলো ঘাট পেরিয়ে ওপারে যাওয়া যাক। ঘাট পেরিয়ে টোটোতে করে চলে আসলাম মন্দিরে। দেখতে পাচ্ছ একদম 108 মন্দিরের কাছে চলে এসেছি। এখানে টোটোতে আসতে সময় লাগলো ওই 3 থেকে 4 মিনিটের মতন, আর টোটোতে ভাড়া পড়লো 10 টাকা। চলো এবার এদিক দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। ভেতরে প্রবেশ করে সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি। বাইরে এরকম দুধ, গঙ্গা জল, ফুল, সমস্ত কিছু পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে। এগুলো নিয়ে তোমরা মন্দিরের ভেতরে পুজো দিতে পারো। দুধ 10 টাকা, বেলপাতা 10 টাকা, বেল 10 টাকা। প্রবেশ করলাম মন্দিরের ভেতরে। আমার পেছনে দেখছো যেখানে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, ওখান থেকে প্রবেশদ্বারটা ছিল। মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। আজকে মেঘলা ওয়েদার, বেশ ভালোই লাগছে। আর এই মন্দিরটি খোলে সকাল 7টায়, আর সম্ভবত সন্ধ্যা 7টা পর্যন্তই খোলা থাকে। আজকে যেহেতু রবিবার, ওই জন্য প্রচুর মানুষ এসেছে। ওখানে সবাই মানে নিজের মতন করে বাবাকে জল চড়াচ্ছে, আর ওখানে আরতি করছে, গান করছে। বেশ ব্যাপারটা বেশ ভালোই লাগছে। আর চারিদিকে দেখতে পাচ্ছ মন্দিরটা এরকম গোল করে রাউন্ড করে শেপে, দেখতে ভালো লাগছে। আর চারিদিকে কি সুন্দর গাছগুলো হয়ে আছে, আর মেঘ থাকার জন্য মানে ওয়েদারটা খুবই ভালো লাগছে। এই মন্দিরে টোটাল 2টো বৃত্ত আছে। এই যে বাইরে যে গোল মুখ করে দেখতে পাচ্ছ, এটা বাইরের বৃত্ত, আর ওইটা যেটা দেখতে পাচ্ছ ওটা ভেতরের বৃত্ত। এই বাইরের বৃত্তে টোটাল 74টি মন্দির আছে, আর ভেতরের বৃত্তে 34টি মন্দির আছে। আর এই বাইরের বৃত্তে আর ভেতরের বৃত্তে যে শিবলিঙ্গগুলো আছে সেগুলো হচ্ছে না শুভ্র বর্ণের আর কৃষ্ণ বর্ণের। আর এই বাইরের বৃত্তে যে সমস্ত শিবলিঙ্গগুলো আছে এগুলো হচ্ছে প্রথম একটা হবে শুভ্র বর্ণের, তারপর একটা আছে কৃষ্ণ বর্ণের। চলো তোমাদেরকে ওগুলো দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের বললাম এই বাইরের বৃত্তে যে 74টি শিবলিঙ্গ আছে, একটি হচ্ছে শুভ্র বর্ণের আর একটি হচ্ছে কিনা কৃষ্ণ বর্ণের। চলো তোমাদেরকে সেগুলোকে একটু দেখিয়ে দিই। এই যেমন বাইরের বৃত্তে তোমরা দেখতে পাচ্ছ একটি এখানে আছে হচ্ছে কিনা কৃষ্ণ বর্ণের, যেটি হচ্ছে কিনা কালো রঙের দেখতে পাচ্ছ। আর এর পাশেরটা তোমাদেরকে দেখাই, এর পাশেরটা হচ্ছে কিনা শুভ্র বর্ণের, যেটির রং আছে কিনা সাদা, তোমরা দেখতে পাচ্ছ। বাইরের বৃত্তের যে 74টি শিবলিঙ্গ আছে সেগুলোকে দেখলাম। এবার ভেতরের বৃত্তে চলো প্রবেশ করছি। ভেতরের বৃত্তে ঢুকে ভেতরেও কি কি আছে তোমাদেরকে দেখাবো। এটি হচ্ছে না ভেতরের বৃত্তের প্রবেশদ্বার। ঢুকে পড়লাম ভেতরে। ভেতরে আছে টোটাল 34টি শিব মন্দির। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এখানে গোল করে টোটাল 34টি শিব মন্দির আছে। ভেতরে দুটো বেল গাছ আছে, দেখতে বেশ ভালোই লাগছে।
আর এখানে একটি কুয়া আছে, কুয়োটি সম্ভবত এখন বন্ধ। আর এক সময় এই কুয়োর জলে এই মন্দিরের যে সমস্ত জলের প্রয়োজন হতো, এই কুয়ো থেকেই সেই জলগুলো নেওয়া হতো। এখন কুয়োটি বন্ধ। বাইরের বৃত্তে যে ৭৪টি তোমাদের মন্দির দেখালাম, সেটি যেমন কি তোমাদের দেখালাম, একটি হচ্ছে না শুভ্র বর্ণের শিবলিঙ্গ, আর একটি হচ্ছে না কৃষ্ণ বর্ণের শিবলিঙ্গ, অর্থাৎ একটি সাদা এবং তারপর একটি কালো। কিন্তু ভেতরের বৃত্তে যে ৩৪টি মন্দির আছে, এই ৩৪টি টোটালটাই হচ্ছে কিনা শুভ্র বর্ণের শিবলিঙ্গ, অর্থাৎ সাদা রঙের। চলো ভেতরের বৃত্তে যে সমস্ত শিবলিঙ্গগুলো আছে সেগুলোকে তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিই। ভেতরের বৃত্তের ৩৪টি যে মন্দির আছে, দেখো তোমাদের দেখাচ্ছি, প্রতিটি হচ্ছে না শুভ্র বর্ণের, অর্থাৎ সাদা শিবলিঙ্গ। যেমন এই মন্দিরটিতে দেখতে পাচ্ছ সাদা রঙের শিবলিঙ্গ। চলো পাশেরটাতে নিয়ে যাচ্ছি। পাশেরটাতে দেখো, পাশেরটাতেও হচ্ছে কিনা সাদা রঙের শিবলিঙ্গ। এরকম করে এখানে যে ৩৪টি টোটাল শিব মন্দির আছে, প্রত্যেকটিতে তোমরা দেখো, প্রত্যেকটিতে হচ্ছে কিনা সাদা রঙের, অর্থাৎ শুভ্র বর্ণের শিবলিঙ্গ। ভেতরটা দেখছো, বাইরের থেকে ভেতরের বৃত্তটা আরো সুন্দর লাগছে। এখানে দুটো বেল গাছ আছে, মধ্যেখানে কুয়োটা আছে, চারিদিকে গোল করে এখানে টোটাল ৩৪টি শিব মন্দির আছে। আর যেহেতু এখন শ্রাবণ মাস চলছে, তাই জন্য প্রচুর মানুষ এখানে এসেছে বাবার মাথায় জল ঢালতে। এমনি সময় অতটা এই জায়গাটা ভিড় থাকে না। তোমরা যারা একদিনের ছুটিতে আসতে চাইবে, বিশেষ করে ঠান্ডার সময়, মানে এই জায়গাটা আসলে খুবই ভালো লাগবে। মন্দির তো মোটামুটি ঘুরলাম, বেশ ভালোই লাগলো, তোমাদেরকেও দেখালাম মন্দিরের বাইরের শিবলিঙ্গগুলো, ভেতরের শিবলিঙ্গগুলো। চলো মন্দিরের ব্যাপারে একটু বলি। এই ১০৮ শিব মন্দিরটি পূর্ব বর্ধমান জেলার কানলাতে অবস্থিত। ১৮০৯ খ্রিস্টাব্দে বর্ধমানের রাজা মহারাজ তেজচন্দ্র বাহাদুর এই মন্দিরটি নির্মাণ করেন, যেটি একটি মানে কি খুবই সুন্দর প্রতিষ্ঠান। মন্দির মানে ভেতরের বৃত্তেও ৭৪টি মন্দির, বাইরের বৃত্তেও ৩৪টি মন্দির, এ এক অভূতপূর্ব সৌন্দর্য। তোমরা যারা একদিনের ছুটিতে ঘুরতে আসতে চাইছো, এই অম্বিকা কালনার এই ১০৮ শিব মন্দিরে অবশ্যই ঘুরতে আসতে পারো। আর পাশে আছে রাজবাড়ি, দুটো একসাথেই ঘুরে দেখা হবে। আর যেহেতু এখন শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাস বলেই এখন মানে প্রচুর মানুষ এসেছে এই মন্দিরে বাবার মাথায় জল ঢালতে। ১০৮ শিব মন্দির দেখে এখন প্রবেশ করলাম রাজবাড়ি কমপ্লেক্সে। এই রাজবাড়ির ভেতরে অনেকগুলো মন্দির আছে, চলো সেগুলোকেও তোমাদের সাথে ঘুরিয়ে দেখাচ্ছি। রাজবাড়ি ঢুকেই প্রথমে একটি শিব মন্দির আছে, সেটি হচ্ছে না প্রতাপেশ্বর মন্দির। চলো ভেতরে ঢুকে তোমাদের শিবলিঙ্গটা দেখাচ্ছি। প্রতাপেশ্বর শিব মন্দিরের শিবলিঙ্গ খুব সুন্দর লাগছে। এই প্রতাপেশ্বর মন্দিরটা প্রচুর পুরানো। আর এখানে যে পোড়ামাটির কাজগুলো দেখো, একদম নিখুঁত কাজ, খুব সুন্দর লাগছে। তোমাদেরকে একটু জুম করে দেখাই। এখানে দেখো একটি দুর্গা প্রতিমা করা আছে। এখন প্রবেশ করব রাজবাড়ির লালজি মন্দির, যেটি ১৭৩৯ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছে। আর এটি হচ্ছে কিনা রাজবাড়ির সব থেকে পুরানো মন্দির। চলো এটি প্রবেশদ্বার, এখান থেকে প্রবেশ করা যাক। আর এটি হচ্ছে কিনা তখনকার সময়ে ব্যবহৃত পুরানো পালকি, এখনো আছে এখানে। প্রবেশ করলাম লালজি মন্দির ভেতরে। দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর মন্দিরটি, জাস্ট অসাধারণ। ওপরে দেখতে পাচ্ছ কতগুলো চূড়া আছে। ১৭৩৯ খ্রিস্টাব্দে বর্ধমানের মহারাজ কৃতিচাঁদ রায় তার মা ব্রজকিশোরী দেবীর জন্য এই মন্দির নির্মাণ করেন।
এই মন্দিরে 25টি চূড়া রয়েছে। পশ্চিমবঙ্গে মাত্র 5টি 25টি চূড়া বিশিষ্ট মন্দির রয়েছে, তার মধ্যে 3টি অম্বিকা কালনায় অবস্থিত। চলো এই মন্দিরের ইতিহাস এই মন্দিরের পুরোহিতের থেকে শুনে নেওয়া যাক। এই মন্দির তৈরি হয় আপনার তখনকার দিনে গঙ্গাসাগর যেত নদী পথে, বহু সাধু সন্ন্যাসীরা এসে এখানে আখড়া বানাতো, ওই আখড়ায় থাকতো ওরা। রানীমা আখড়ার পাশ দিয়ে গঙ্গা স্নানে যাচ্ছেন, সেই সময় একটা বাচ্চা আখড়া থেকে বলছে, মা কিছু খেতে দাও না, আমার খুব খিদে পেয়েছে। তখন উনি ভাবছেন এখানে বাচ্চা কে আছে, বাচ্চা তো কেউ নেই। তো খুব চিন্তা ভাবনা করলেন, তো উনি গঙ্গা স্নানে গেলেন। গঙ্গা স্নান করে ফেরার পথে আবার সেই একই কথা, মা দুটো খেতে দাও, খিদে পেয়েছি। উনি তখন আখড়ায় গেলেন, সাধুকে জিজ্ঞেস করলেন, বাবা এখানে কে আছে গো বাচ্চা? বলে, বাবা বাচ্চা তো কেউ নেই এখানে, এখানে আমার একটা গোপাল আছে, গোপালকে দেখাবেন? রানীমার গোপালকে খুব পছন্দ হলো, বলে আমার রাধারানী আছে, তাহলে বিয়ে দেবো। বলে, বিয়ে দিতে পারেন, সবকিছু করতে পারেন, আমার গোপাল আমাকে ফেরত দিতে হবে। বলে, আচ্ছা ঠিক আছে, ফেরত দেবো। এই মতো অবস্থায় মন্দির তৈরি হলো। গোপাল 52 পদের ভোগ পায়। তো গোপাল 52 পদের ভোগ পেয়ে এত সন্তুষ্ট, পরবর্তীকালে সাধু বাবা কিছুদিন বাদে গোপালকে নিতে এসছে। বলছে, বাবা চ। বলছে, আমি তো আর যাবো না, তুমি তো ভিতরে দুঃখ করে একটা পোড়া রুটি করে খাওয়াতে, তো আমি এখানে বেশ ভালো আছি, আমি আর যাব না। সাধু বাবা রিকোয়েস্ট করলো, রানীমাকে বললো। রানীমা বললো, দেখুন আপনার গোপাল কি যেতে চাইছে না, আমি কি বলবো বলুন, আর আমরা জামাইরা বাড়ি যাই না। তো এই মতো অবস্থায় তখন সাধু গোপালকে বলছে, তুই রাজা প্রচুর সম্পত্তি দিয়ে যাবে, কিন্তু তোকে সারা জীবন ভিক্ষা করে খেতে হবে। দেখ ভাব। বলছে, আমি ভিক্ষা করেই খাবো, চিন্তা কিছু নেই। ঠিক আছে, নিয়ে রাজা এখানে আপনার প্রায় পিছনে বাজার আছে, বিরাট বড় বাজার, বাজার দিয়ে গেলেন। 16 কুটুরি ঘর দিলেন, কানলায় যত দিঘি আছে, বড় বড় পুকুর দিয়ে গেলেন। কিন্তু যে যা আত্ম সেসব নিয়ে নিল। আজকে যা আসে, ভক্তরা যা আসে, যা দেয়, সেইভাবেই মন্দির চলছে। এই মন্দিরটি ঘুরে দেখালাম, আর মন্দিরের ইতিহাস যাবতীয় যা ঠাকুরমশাই আছে, ঠাকুরমশাইয়ের মুখ থেকে তোমরা শুনলে। আর মন্দিরের ভেতরেই ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। 100 টাকা করে টোকেন কাটলাম, ওটা মনে হয় ওই দুপুর 1টা বা 1:30টা থেকে দেবে, তখন ভোগ প্রসাদ গ্রহণ করবো, সেটাও তোমাদেরকে দেখাবো। চলো এখন মন্দিরের আশেপাশে একটু ঘুরি, আর এই রাজবাড়ির ভেতরে আরো কতগুলো মন্দির আছে সেগুলোকেও দেখি আর তোমাদের সামনে তুলে ধরি। আসলাম মন্দিরের পেছনে, আর মন্দিরের পেছনে এই যে মানে কাজগুলো দেখছো, প্রচুর পুরানো মন্দির, তবে এই কাজগুলো এখন একদম মানে মন্দিরটি পরিষ্কার আছে, এখন একটু একটু ক্ষয়ে যাচ্ছে, তবুও এখনো মোটামুটি ভালোই আছে। মন্দিরের ওপরে প্রচুর অনেকগুলো চূড়া আছে, আর এটাই মন্দিরের পেছনে। এখানেই হচ্ছে কিনা রান্নাঘর, এখানেই মন্দিরের প্রসাদ রান্না হচ্ছে। আর ওখানে দেখতে পাচ্ছ মানে যেগুলো প্রসাদ রান্না হবে সেগুলো কাটাকুটি চলছে, ওগুলোই মানে আমাদেরকে প্রসাদ হিসাবে দুপুর 1টার দিকে দেবে। লালজি মন্দির দর্শন করা হয়ে গেল, আর এই মন্দির চত্বরটা বেশ একটা বড় জায়গা নিয়ে অবস্থিত। এখন এখান থেকে বেরোবো, আর বেরিয়ে রাজবাড়ির যে সমস্ত মন্দিরগুলো আছে সেগুলো দর্শন করব। আর এই লালজি রাজবাড়িতে আবার আসবো, ওই দুপুরের দিকে আসবো, দুপুর 1টা বা 1:30টার দিকে এখানে ভোগ দেবে। ভোগের টোকেন কেটেছি। তোমরা যারা আসবে, তোমরা যদি নিরামিষ মানে ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও, এই লালজি মন্দির থেকে প্রসাদ গ্রহণ করতে পারো 100 টাকার বিনিময়ে। রাজবাড়ির ভেতরেও এরকম ছোট ছোট শিব মন্দির আছে, যেমন এটা দেখতে পাচ্ছি, এটা একটি শিব মন্দির। আর এই পাশে এই যে ছোট ছোট সমস্ত মন্দিরগুলো আছে, সমস্ত কিছু শিব মন্দির। ভেতরে শিবলিঙ্গগুলো আছে, চলো তোমাদেরকে একবার ওগুলোকে দেখাই। দেখো এখানে সমস্ত ছোট ছোট শিবলিঙ্গ আছে। আর রাজবাড়ির ভিতরে এই যে শিবলিঙ্গগুলো দেখতে পাচ্ছ, শিব মন্দিরগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে না পঞ্চরত্ন মন্দির। এখন আমরা ঢুকবো কৃষ্ণচন্দ্রজি মন্দির। আর এই মন্দিরটি 1751 থেকে 1755 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। এটি হচ্ছে এখানে ঢোকার রাস্তা, চলো ভেতরে প্রবেশ করা যাক। ওহো, দেখো মন্দিরটি খুব সুন্দর লাগছে মন্দিরটি। এখানেও মন্দিরটির উপরে দেখতে পাচ্ছ কতগুলো চূড়া আছে। চলো ভেতরে, মন্দিরের ভেতরে ঢোকা যাক, আর ভেতরে কোন দেবতা আছে সেটাকেও তোমাদেরকে দেখাচ্ছি।
কৃষ্ণচন্দ্রজি মন্দিরে যাওয়ার পথেই পড়বে বিজয় বৈদ্যনাথ মন্দির। চলো আগে এই মন্দিরটি দর্শন করা যাক। এই মন্দিরটিও খুব সুন্দর, আর মন্দিরের ভেতরে আছে শিবলিঙ্গ। বিজয় বৈদ্যনাথ মন্দিরের শিবলিঙ্গটা দেখে বেশ ভালো লাগলো, একটু অন্যরকম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করার ইচ্ছে হলো। চলো এখানের যে মন্দিরের ভেতরে শিবলিঙ্গটা আছে সেই তোমাদেরকে একটু দেখাই। কৃষ্ণচন্দ্রজি মন্দিরের ভেতরেই আছে রাম সীতার মন্দির। এখন যে মন্দিরটি দেখছো এটি হচ্ছে না কৃষ্ণচন্দ্রজির মন্দির। মন্দিরটি বহু পুরানো, কিন্তু এখনো যে মন্দিরের যে কাজগুলো দেখতে পাচ্ছ তোমরা একদম অক্ষত অবস্থায় রয়েছে। মন্দিরের কাজগুলো পুরোটাই হচ্ছে না পোড়ামাটির কাজ। মন্দিরের ভেতরে এখানে দেখতে পাচ্ছ রাধা কৃষ্ণ বিরাজমান। একবার তোমাদের কাছ থেকে দেখাই, মূর্তিটা দেখছো তোমরা কি সুন্দর লাগছে দেখতে। কৃষ্ণচন্দ্রজির মন্দির, আর এই মন্দিরের পাশেই আছে মন্দির, চলো সেটা তোমাদেরকে একবার দেখাই। এটি হচ্ছে কিনা বদ্রীনারায়ণ মন্দির, আর এখানে দেখতে পাচ্ছ বদ্রীনারায়ণজি বিরাজমান। চলো মন্দির তো মোটামুটি ঘুরে দেখা কমপ্লিট হয়ে গেল, তোমাদেরকেও সমস্ত কিছু দেখালাম। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিও। আর চলো এবার তোমাদেরকে এই কাল্লার 108 শিব মন্দির আর রাজবাড়ি কি করে আসবে সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। তোমরা যারা হাওড়া থেকে আসতে চাইছো, হাওড়া থেকে ট্রেন আছে, কাটোয়া লোকাল আছে, ওগুলো ধরবে, ধরে অম্বিকা কালনা স্টেশনে নামবে, আর স্টেশন থেকে নেমেই টোটোতে করে 10 টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারবে এই কাল্লার 108 শিব মন্দিরে। আর তোমরা যারা শিয়ালদা থেকে আসবে, শিয়ালদা থেকেও কাটোয়া লোকাল একটাই মাত্র আছে সকাল 8টাতে। সেই ট্রেনটায় যদি তোমরা আসো, এসে ওই অম্বিকা কালনায় নামবে, ওখান থেকে নেমে অনায়াসে চলে আসতে পারবে। আর শিয়ালদা থেকে এছাড়া আরেকটা অপশন আছে, তোমরা যদি শান্তিপুরের স্টেশনে আসো, আর শান্তিপুর থেকে একটা অটো করে তোমাদের আসতে হবে কাল্লাঘাট। আর কাল্লাঘাট থেকে আমি যেভাবে আসলাম, ঘাট পেরোলাম, ঘাট পেরিয়ে টোটোতে 10 টাকা দিলাম, 2 থেকে 3 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম এই কাল্লার 108 শিব মন্দিরে। তাহলে এই কাল্লার 108 শিব মন্দির বলো আর কাল্লার রাজবাড়ি বলো, দুটোতেই কোনো প্রবেশের কোনো মূল্য লাগে না, তোমরা প্রবেশ করতে পারবে, কোনো অসুবিধা হবে না। চলো তাহলে এখন সময় ওই দুপুর 12টার মতন বাজে। তোমরা যারা একদিনের ছুটিতে এই সমস্ত কাল্লার মন্দিরগুলো ঘুরতে আসতে চাইছো, তোমরা চলে আসো, তোমাদের ভালো লাগবে। একদিনের ছুটিতে ঘুরেই তোমরা আবার কলকাতায় ব্যাক করতে পারবে। সময় দুপুর 3টে, প্রসাদ গ্রহণ করা হয়ে গেল। ওখানে বলেছিল যে প্রসাদ দিতে দিতে 1:30টা বাজবে, কিন্তু প্রসাদ দেওয়া শুরু হলো প্রায় 2:30টার দিকে। প্রসাদ তো ঠিকই ছিল, কিন্তু মানে একটু সার্ভিসটা মানে দিতে একটু লেট হয়েছিল বলে প্রচুর মানুষ একটু রাগ করছিল। তবে যাই হোক, প্রসাদ দেওয়ার কিছু করার নেই, একটু ওয়েট করতে হলো। অবশেষে প্রসাদ গ্রহণ করলাম, প্রসাদ ভালোই ছিল। তোমরা যদি আসো অবশ্যই এখান থেকে প্রসাদ গ্রহণ করতে পারো। তাহলে এই একদিনের ছুটিতে এই কালনায় যে সমস্ত মন্দিরগুলো আছে ঘুরলাম আর তোমার সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে লাইক করে দিও। আর আমার চ্যানেল যারা নতুন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজকের ভিডিওটা বেশি বড় করব না। তোমরা কিভাবে আসবে সমস্ত কিছুই ডিটেলস শেয়ার করেছি, আর কি কি দেখবে সেগুলোকেও তোমাদেরকে দেখিয়েছি। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তীতে কোনো একটা এপিসোডে নতুন ভিডিওতে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা, বাই।